মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেটগঞ্জ এমপ্লয়িজ। আমার পাশে আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস সামিল। আপনারা জানেন গতকালও সুপ্রিম কোর্টে মামলা ছিল, আজকেও ছিল। দেখুন, গত 6ই আগস্ট যে মামলার পরিপ্রেক্ষিতে আমরা সর্বোচ্চ আদালতে অভিযোগ জানিয়েছিলাম যে ইন্দু মালহোত্রা কমিটি পূর্বের সরকারের সঙ্গে 8 বার, বর্তমান সরকারের সঙ্গে 2 বার বৈঠক হয়েছে, কিন্তু কোনো রিপোর্ট আমাদের দেয়নি। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল ইন্দু মালহোত্রা কমিটির যে পুরো রিপোর্ট মামলাকারীদের কাছে পাঠাতে, আর সেই পরিপ্রেক্ষিতে তার উত্তর সর্বোচ্চ আদালতে জমা দেয়। এবং সেগুলো কিন্তু আমরা সব নির্দেশ পালন করেছি। অর্থাৎ গতকালের যে আমাদের কন্টেম্প যে মামলা, সেটাও কিন্তু লিপিবদ্ধ ছিল এবং রিপোর্ট পেশ করেছি, সেটাও ছিল। কিন্তু সেগুলো নিয়ে গতকাল কোনো আলোচনা হয়নি। আমরা কারণ ওই যে আমরা যে সাবমিশন দিয়েছিলাম, পেশ করেছিলাম, সেখানে কিন্তু গ্র্যান্টিং এইড এর কথা উল্লেখ ছিল এবং এআইসিপিআই মেনে যে ডিএটা দিচ্ছিল না সেটা উল্লেখ ছিল। এমনকি কলকাতা কর্পোরেশন এলাকায় যে যে ডিএটা এখনো অবসরপ্রাপ্তরা পায়নি সেই কথা উল্লেখ ছিল। সেগুলো নিয়ে আমরা আলোচনায় বলতে আমাদের যে মাননীয় আইনজীবীরা, তারা কিন্তু শুনানিতে অংশগ্রহণ করতে পারেনি, কারণ সেই দিকে যায়নি। তিনি যখনই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নির্দিষ্ট নিয়ম মতো ডিএটা দেয়নি, সেই পরিপ্রেক্ষিতে তিনি ইন্দু মালহোত্রা কমিটিকে কাছে বসে আমরা যে মামলাকারী সংগঠনগুলো আছি তাদের প্রতিনিধি আলোচনা করবে, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কালকে মামলা শেষ হয়ে গেছে এবং আজকে শুধুমাত্র ওই কমিটিতে কারা কারা থাকবে সেটা পেশ করা হয়েছে। সেই প্রেক্ষিত ইন্দু মালহোত্রা কমিটি আমাদের সঙ্গে বৈঠকে বসবে, আর মামলাটা 8 সপ্তাহের পরে পরবর্তী বেঞ্চে উঠবে। কারণ আপনারা সকলেই জানেন মাননীয় সঞ্জয় কারোল সাহেব তিনি অবসর নিচ্ছেন। এখন এই প্রেক্ষিতটা কতটা ভালো হলো কি কতটা মন্দ হলো আমরা তো বুঝে উঠতে পারি না, এগুলো আইনের ব্যাপার আছে। আমাদের মাননীয় ফিরদৌস সামিল গতকাল এবং আজকের প্রেক্ষিত 2-1টা কথা বলবে, তাহলে আপনারা ব্যাপারটা আরো ভালো মতো বুঝতে পারবেন। গতকাল মূলত যেটা ছিল সেটা হচ্ছে যে কারা কারা অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটির সামনে প্রেজেন্ট হবেন। এই সংগঠন মূলত কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরো দুটো সংগঠন যারা মামলাকারী ছিলেন তাদের পক্ষ থেকে নাম জমা দেওয়া হবে, এবং সেই অনুযায়ী আজকে সেই নাম জমা হয়েছে এবং সেখানে গিয়েই বক্তব্য রাখতে হবে। এবং সেখানেই মূলত রাখতে হবে এই কারণেই যে সুপ্রিম কোর্ট অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছেন যে ডিএ রোপা রুল 2009 মোতাবেক দিতে হবে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। এখনো পর্যন্ত আমাদের বেশ কয়েক ফোল্ড, মানে বলতে পারি মাল্টিফোল্ড আমাদের অভিযোগ রয়েছে। কি কি? এক, যারা পেয়েছেন তারা সঠিক হারে ডিএটি এরিয়ার ডিএটি পাননি, মানে যে পরিমাণ এরিয়ার ডিএ পাওয়ার কথা সেই পরিমাণ পাননি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখনো পর্যন্ত গ্র্যান্টিং এড অর্থাৎ প্রাথমিক স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের অধ্যাপক, পঞ্চায়েতের কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী, অন্যান্য ডেলি রেটেড বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা ডিএ বাড়লে পান আর কি, মূলত এই যে গ্র্যান্টিং এডের একটা বড় অংশ তারা পাননি। এবং পঞ্চায়েত পৌরসভা তাদের কর্মী, আন্ডারটেকিং গভর্নমেন্ট আন্ডারটেকিং এ তাদের কর্মীরা পাননি। এদের দেখবেন যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন একটা নির্দিষ্ট ডিএর ডেফিনেশন একই, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যা ডিএর ডেফিনেশন ওদেরও ডিএর ডেফিনেশন সেম। তাহলে যেখানে নীতিমালা ডিসাইড করে দিয়েছে সুপ্রিম কোর্ট, ইভেন সরকারও বলছেন আমরা ওন ভলিউশনে দিতে চাই, তাহলে আবার নতুন করে এই ডিলে কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সরকার এই যে লাস্ট স্ট্যাটাস রিপোর্টে যে 85% ইউটিলাইজেশন WBCPI এর কথা এবং এই বেস পয়েন্ট 536-কে অল্টার করে 605 করা যেটা বলেছেন, আমরা মনে করছি যে সেটা হওয়াটা ঠিক নয়। তার কারণ সেটা হলে যে পরিমাণ ডিএ পাওয়া উচিত তার থেকে কম পাবেন কর্মচারীরা, এবং অন্যরা যারা পাননি তাদের তো দিতেই হবে। যখন এই মামলাটি চলছিল সেই সময় সরকারের পক্ষ থেকে একটা হিসেব দেওয়া হয়েছিল এবং যে হিসাব দেখিয়ে
অন্তর্বর্তীকালীন নির্দেশও পেয়েছিলেন, সেটা হচ্ছে প্রায় 41,770 কোটি টাকা সরকারকে দিতে হবে এই যদি জাজমেন্ট মানতে হয়। ফলে তাদের কোমর ভাঙা একটা এফেক্ট হবে বলে তারা জানিয়েছিলেন। এখন সেইটা 41,770 কোটি টাকা তো 7,000 কোটি টাকা হতে পারে না। ফলে আমাদের সমস্ত বক্তব্য, যেহেতু সুপ্রিম কোর্ট মহামান্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছেন, তিনিই মূলত কি পরিমাণ দিয়ে পাবে সেটা ডিটারমিন করবেন। ফলে আমরা আমাদের যে বক্তব্য সেটা তার সামনে পেশ করব, এবং এর আগেও আমরা পেশ করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে বক্তব্য, কারণ মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি কিন্তু এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের নাম লিখেই বলেছেন তাদের ডাকতে, কিন্তু সেই সময় সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু আমাদেরকে ডাকেননি, তাই তো? এবং সেটা কিন্তু মানে মিটিং এর প্রসিডিংটাই লেখা আছে। অথচ না ডাকার ফলে কি হয়েছে যে আমরা আমাদের বক্তব্যটা জানাতে পারিনি। এর আগেও যখন বসেছে তখন কিন্তু ফুল বেঞ্চের সাথে, মানে ফুল কমিটির সঙ্গে বসেনি। ফলে আমরা চেয়েছিলাম যাতে আমাদের বক্তব্যটা উত্থাপিত করতে পারি, আমাদের যা যা সাবমিশন আছে সেটা উত্থাপিত করতে পারি, এবং সেই উত্থাপনের পরে তারপরে কমিটি যা ডিসিশন নেবে সেই ডিসিশনে আমরা যদি এগ্রি হয় নিশ্চিতভাবে আমরা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। এবং সুপ্রিম কোর্ট ম্যাটারটি 8 সপ্তাহ পরে রেখেছে, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে সেই জাজমেন্ট মোতাবেকই কিন্তু দিয়ে দিতে হবে। এটাই স্বাভাবিক, কারণ মহামান্য বিচারপতিদ্বয় যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের সাপেক্ষে মহামান্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি সেটা দেখবেন যে জাজমেন্টটা কিভাবে ওটাকে এক্সিকিউশন করতে হয়। কারণ 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলা ছিল, আর বাকিটা মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি সেটা দেখবেন। ফলে এই বিষয়টিকে আমরা আবার মহামান্য বিচারপতি দ্বারা গঠিত যে কমিটি, সেই কমিটির সামনে আমরা পুরো বিষয়টি রাখবো, এবং আশা করি সেটা খুব দ্রুততার সঙ্গে হবে। আজকে তো যেহেতু অর্ডারটি হলো, সেখানে সমস্ত অংশ, গ্র্যান্টি নেট, পঞ্চায়েত, পৌরসভা, কলেজের শিক্ষক থেকে শুরু করে প্রাথমিক স্কুলের শিক্ষক সকলে যাতে পায়, সরকারি কর্মচারীরা সহ যারা যারা আছে তারা প্রত্যেকেই পায় এবং সঠিক হারে পায়, AICPI অনুযায়ী পায়, 536 বেস ধরে পায়, কোনো বেস অল্টার না করে, কোনো নিউট্রালাইজেশন না করে। কারণ ইভেন গভর্নমেন্টের নিজস্ব নোটিফিকেশনই আছে 100% নিউট্রালাইজেশনের কথা বলে, সেখানে 85% নিউট্রালাইজেশনের কোনো কনসেপ্ট আসতেই পারে না। ফলে আমরা সেই সমস্ত কথাগুলো উত্থাপিত করব, তারপরে নিশ্চিতভাবে আমরা আশা করব প্রত্যেকেই তাদের প্রাপ্য দিয়ে